হ্যালো ঠিক 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 আমাদের লড়াই চলছে চলবে চলছে চলবে দেবেশ কুমার জিন্দাবাদ দেবেশ কুমার জিন্দাবাদ আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। দর্শক, আজকে দেবাশিস কুমার টিএমসির রাসবিহারীর প্রার্থী এবং এমএলএ, বিদায়ী এমএলএ এবং কেএমসির মেয়র ইন কাউন্সিল, তার বাড়িতে অফিসে আইটি রেড চলছে, এখনও চলছে এবং আরও সব রেড হচ্ছে। আরও সব টিএমসির নেতা, তারপরে মমতা ব্যানার্জির যিনি প্রস্তাবক, তার বাড়িতেও সব তল্লাশি হচ্ছে। তো এইসব খবর যখন গেছে মমতা ব্যানার্জির কাছে, তো উনি কোচবিহারে ছিলেন, তো সেখান থেকে মানে ওই সব কথা বলেছেন, কাপুরুষ, ভীতু, পারে না, সেই জন্য এসব করছে, আমার প্লেন তল্লাশি করছে, আমার গাড়ি তল্লাশি করছে। আমি জানি না ওনার গাড়িতে, ওনার প্লেনে কখন কোথায় কী তল্লাশিটা হলো। আসলে এটা হচ্ছে ওনার একটা বলা আর কি, যখনই কিছু হয়ে যায় রেড তখনই কিছু একটা বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়, পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল জুড়ে দেওয়ার চেষ্টা হয়। দেখবেন যখনই কারো বাড়িতে রেড হয়েছে, ভোটের সময় পুরসভার ভোট আছে তাই করছে, পঞ্চায়েত ভোট আছে তাই করছে, এই লোকসভার ভোট আছে তাই করছে, ভোটের কানেকশন জুড়ে দিয়ে সমস্ত অভিযোগকে এড়িয়ে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা হয়। তো আজকেও এটা করেছেন। দেবাশিস কুমারের ওখানে রেড যে বিষয়টা, ইনকাম ট্যাক্সের যে বলা, দেবাশিস কুমারকে কিন্তু এর আগে ইডি তলব করেছিল, নিশ্চয়ই তো আপনাদের জানা আছে। দেবাশিস কুমার, আমি তার ছবিটা দেখাতে পারি, কে এই দেবাশিস কুমার, এই হচ্ছেন তিনি। ওনাকে কিন্তু ইডি তলব করেছিল, নিশ্চয়ই জানা আছে। মানে একটা ল্যান্ড ডিসপিউটের ব্যাপার স্যাপার আছে, মানে কোনো একটা সংস্থা বিতর্কিত জমি হস্তান্তর করে দিয়েছে এবং টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, এবং সেখানে তল্লাশি চালাতে গিয়ে দেবাশিস কুমারের সঙ্গে কোনো যোগটোগ পেয়েছে এবং সেই জন্য দেবাশিস কুমারকেও তলব করা, এই ব্যাপারটা কিন্তু ছিল। কিন্তু আজকে যে খবরটা এসছে, আইটি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সব তল্লাশি করছে অফিস টফিসে ইত্যাদিতে, তো সেই খবরটা শুনেই নেত্রী এইসব বলেছেন। দর্শক, যখন ইনকাম ট্যাক্সের এই ব্যাপারটা সামনে এলো, তো আমি ওনার হলফনামা, যেটা উনি নির্বাচন কমিশনে জমা করেছেন, ভোটকে সামনে রেখে যেহেতু জমা করতে হয়, আমি সেটা লক্ষ্য করছিলাম, দেখছিলাম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কেন এলো, কী ব্যাপার, আর ওনার ইনকাম কত কী, কারণ এখানে যেহেতু শো করতে হয়, দেখাতে হয়, তো ওনার ইনকাম কী আছে আর ওনার কী কাজ কারবার বা বিষয় সম্পত্তি কত, তো সেটা আমার কৌতূহল ছিল। তো আমি ওনার যে হলফনামা সেটা দেখছিলাম। তো দেখতে গিয়ে, আমি কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার নই, কিন্তু ওনার ইনকাম ট্যাক্স উনি যেটা শো করেছেন লাস্ট 5 বছরে, সেটা দেখে আমার মনেই প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এটা কী করে সম্ভব। ইনকাম একটা সময় এত ছিল, আর দুম করে এত কী করে কমে গেল। ফলে আমার মনে যদি এই প্রশ্ন তৈরি হয়, তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে প্রশ্ন তৈরি হবে না। আমি জানি না সেটাও একটা কারণ কিনা, নাকি আরও অন্য সব কারণ আছে যার ভিত্তিতে তল্লাশি, সেটা পরে হয়তো জানতে পারবো। ফলে দর্শক, আমার মনে যেটা ধাক্কাটা দিয়েছে, যে কী করে এটা হতে পারে, এক ধাক্কায় এত ইনকাম কমে যাওয়া, এটা কি করে, নাকি উনি কিছু কোনোভাবে গোপন করার চেষ্টা করেছেন বা কিছু। আমি দর্শক আপনাদেরকে ওই যে হলফনামা সেটা একটু দেখাবো। দেখুন উনি কি হিসেবটা দিয়েছেন। এই হচ্ছে ওনার হলফনামা, এবার যেটা জমা করেছেন। এর মধ্যে আমি যেটা বলছিলাম, এই যে দেখুন উনি এবং ওনার ওয়াইফের হিসেবটা কিন্তু এখানে দিয়েছেন। দেখুন দর্শক, প্রথমে যে ওনার, আচ্ছা নিচ থেকে দেখুন 2021-এ ওনার ইনকাম শো হয়েছিল 46,17,382, মানে 2021 সালে। তার পরের বছরে আরও 10 লক্ষ দেখুন বেড়েছে 21-22-এ 56,57,883। তারপরে দেখুন 22-23-এ একেবারে হাফ, 28,52,695।
তারপরে বছরে দর্শক দেখুন 23-24-এ একেবারে 5 লক্ষে নেমে গেছে, 5,71,000। যে মানুষটি 21-22-এ 57 লক্ষ টাকার মতো দিয়েছেন, মানে শো করেছেন, সেখানে 23-24-এ এসে একেবারে 5,71,000-এ। আর লাস্ট যেটা শো হয়েছে 24-25-এ সেখানে 12,60,000 সামথিং। ওকে, আর ওনার ওয়াইফের তো কমই আছে, একটু একটু করে বেড়েছে। প্রথমে 2,97,000, 21-22-এ 3,27,000, 22-23-এ 3,75,000, 23-24-এ 5,72,000। আচ্ছা, এখানে দেখুন 23-24-এ ওনার ওয়াইফের ইনকাম 1,000 টাকা বেশি ছিল ওনার থেকে, দেখতে পাচ্ছি। 24-25-এ 5,83,000। কিন্তু এনার একটা তবু একটা প্যারিটি আছে, একটা আস্তে আস্তে একটু একটু করে বেড়েছে। কিন্তু দেবাশিস কুমারের কমেছে বলতে এত কমেছে যে চোখে লাগার মতো। এটা যে কোনো মানে ডিপার্টমেন্টেরই, মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেরও চোখে লাগার কথা, যে কি এইরকম ইনকাম দুম করে কেন এরকম কমে গেল। উনি তাহলে কি ফাঁকি দিচ্ছেন, কর ফাঁকি দিচ্ছেন? এটাও কিন্তু একটা কারণ হতে পারে, এই যে তল্লাশি বা ইত্যাদি ইনকাম যা উনি শো করেছেন। নাকি ওনার সেসব কারবার চৌপাট হয়ে গেছে, যে কারবারগুলো করতেন সেটাই বা কী করে জানবো। আর দর্শক, এই সব লোকেদের কাজ কারবার কি, এগুলো বোঝাও খুব মুশকিল। তৃণমূল লোকেদের মানে অ্যাকচুয়াল ব্যবসা কি বোঝা খুব মুশকিল। দেখেছি ইনকাম বিরাট, গাড়ি বাড়ি বিরাট হয়ে যাচ্ছে, কিন্তু কি ব্যবসা খুঁজে পাওয়া যায় না। বলে আমার ইনকাম আছে, কোত্থেকে সব ইনকামের কি ওদের খুব রহস্যের। পিসি সরকারের জাদুও হতে পারে, মানে জাদুকে টপকে যাওয়ার মতো একটা ব্যাপার আর কি। কিছু দেবেন করছেন না, বা কিছুই করছিলেন না, ঘুগনি বিক্রি করছিলেন হয়তো রাস্তাতে। আমি পঞ্চায়েত এরিয়ার কথা বলছি, 2 বছর মেম্বার হয়েছেন বা প্রধান হয়ে গেছেন, বাস তার একেবারে কী সব মানে চেঞ্জ হয়ে গেছে, তার ব্যবসা দেখতে পাবেন না, এরকম হয়েছে। ফলে টিএমসি লোকেদের ব্যবসা বোঝা যায় না, কিন্তু ইনকামটা দেখা যায়, মানে তাদের চাল চলন, আচার ব্যবহার, গাড়ি বাড়ি ইত্যাদি। তো এনার কি কাজ কারবার আমরা জানি না। একটা সময় এত টাকা উনি ট্যাক্স দিতেন, তারপরে সেই কারবার কি হলো বলতে পারবো না। অনেকে অনেক কথা বলছেন, কেউ বলছেন ফার্নিচারের আছে, কেউ বলছেন লিকারের ব্যবসা, কেউ বলছেন প্রমোটিং, কেউ বলছেন সিনেমা জগতে টাকা ইনভেস্ট করেন, নানান গল্প কথা উঠে আসছে। আর দর্শক, যখন এটা দেখাচ্ছি তখন আর একটু দেখিয়ে দিই ওনার বিষয় সম্পত্তি কত কি উনি শো করেছেন। ইনকাম ট্যাক্স চলে এসছে, তার ওনার বিষয় সম্পত্তি কত কি আছে একটু শো দেখিয়ে দিই দর্শক। আচ্ছা, এখানে দেখুন ক্রিমিনাল কেস টেস কিছু নেই, নট অ্যাপ্লিকেবল, মানে যারা বিরোধী পার্টি তাদেরই সব কেস টেস হয় আর কি, শাসকের লোকেদের কেস টেস থাকে না। এমনকি ওনাদের নেত্রীরও তো কেস নেই বলে দেখানো হচ্ছিল, কিন্তু আবার কাউন্টার এফিডাভিট বাইরে এসেছিল, সেটা নিয়ে তো অনেক হইচই হয়েছে। উনি গোপন করেছেন বলে খবরটা এসছে, তো ইনার কিছু নেই। আচ্ছা দেখুন, ব্যাঙ্ক ব্যালেন্সটা দেখুন, ক্যাশ ইন হ্যান্ড যখন এই হলফনামা তৈরি করেছেন ওনার 22,000 সামথিং, আর ওনার ওয়াইফের 16,000 সামথিং ছিল, 16,500। আর বিভিন্ন ব্যাংকে শাখাতে কী সব রয়েছে দেখে নেবেন, আমি টোটালটা শুধু দেখে নেব, টোটালটা। আচ্ছা, এখানে দেখুন গাড়ি টাড়ির ব্যাপার আছে, টাটা ট্রাক কি লরি টরি আছে নাকি দেখুন, এখানে আছে ওনার ওয়াইফের নামে গাড়ি, মারুতি ইকো, আর একটা দেখতে পাচ্ছি মাহিন্দ্রা স্করপিও, কত টাকা দিয়ে কিনেছেন সেসব উল্লেখ আছে, ভ্যালু কত। জুয়েলারি দেখুন, ওনার আছে 48 গ্রাম, ওনার ওয়াইফের 230 গ্রাম গোল্ড, সিলভার টিলভারও আছে, অন্যান্য ভ্যালুয়েবল জিনিস এখানে কিছু উল্লেখ আছে। আর দেখুন টোটাল দেবাশিস কুমারের হচ্ছে 3,49,50,521, আর ওনার ওয়াইফের 1,08,03,387। এই হচ্ছে সোনাদানা নগদ ব্যাংক ব্যালেন্স। ওকে, এবার জমি জায়গা দেখুন, এগ্রিকালচারাল ল্যান্ড মানে চাষযোগ্য জমি নেই, চাষের অযোগ্য কিন্তু অন্য জমি নেই, কমার্শিয়াল বিল্ডিং নাথিং, নট অ্যাপ্লিকেবল, রেসিডেন্সিয়াল বিল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার এবং ওনার ওয়াইফের দুটো করে উল্লেখ করা আছে, 1,040 স্কোয়ার ফিট, 1,040 স্কোয়ার ফিট, 630 একটা, ওনার ওয়াইফের 1,135, তার দাম টামও সব আছে। প্রথমে যে বললাম ওটা 2004 সালে কেনা, পরেরটা ওনারটা 2015, আর ওনার ওয়াইফেরটা 2020 সালে। এই জমি এই ফ্ল্যাটের ভ্যালু দেখানো হচ্ছে ওনার যেটা ওনার নামে যেগুলো আছে যে অংশটা, সেটা হচ্ছে 1,46,05,000, ওনার ওয়াইফের 1,89,60,000। আচ্ছা, ওনার ছেলে মেয়ের ব্যাপারে শুনেছি তারাও সব কাজকাম করেন, অভিনয় না কী সব করেন, তাদের ব্যাপারে এখানে কিছু নেই, তারা সব মানে আলাদা হয়ে গেছেন, বা তারাও সব মানে ম্যাচিওর হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছেন।
আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে সোর্স অফ ইনকাম বা ওনাদের কী আছে সেখানে কি, এই যে দেখুন সেলফ, উনি নিজে বিজনেস দেখিয়েছেন, স্পাউস অফ বিজনেস। এবার সোর্স অফ ইনকাম এখানে দেখুন কি কি বলা আছে, বিজনেস ইন্টারেস্ট, মানে বিজনেস ইনকাম আর ইন্টারেস্টের কথা বলা আছে, অনারিয়ামের কথা বলা আছে। ওনার ওয়াইফেরও বিজনেস ইনকাম আর ইন্টারেস্টের কথা কিছু বলা আছে, ক্যাপিটাল গেনসের উল্লেখ করা আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, পড়াশোনা তো দেখতে পাচ্ছি এম.কম করেছেন, ভালো। তো দর্শক, এই হচ্ছে ওনার হলফনামা। ওকে, তো যাই হোক, এগুলো তো আছে, কী কী ব্যাঙ্ক ব্যালেন্স সেটা দেখালাম, কিন্তু সবথেকে রহস্যের বা প্রশ্নের বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে খুবই মানে প্রশ্নবোধক যে ওনার দুম করে ইনকাম এতটা কি করে কমে গেল। উনি কি গোপন করছেন নাকি সত্যি ইনকাম কমে গেছে? কি ওনার ব্যবসা আছে, কোন এমন ব্যবসা যেটা ইনকাম এত লো হয়ে গেছে? হয়তো সেটাও খতিয়ে দেখছে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এখন তল্লাশি চালাচ্ছে, দেখা যাক সেখান থেকে কি আসে। আমি জানি না দেবাশিস কুমার মানে ভোটের আগেই গ্রেপ্তার হয়ে যাবেন কি না। আর ওনার বিরুদ্ধে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন স্বপন দাশগুপ্ত, হেভিওয়েট প্রার্থী। আর আমি আজকে দেখছিলাম যখন এই তল্লাশির ব্যাপারটা হচ্ছিল, ওনার অফিসের সামনে কিছু মানুষ, ওনার অনুগামী বলা হচ্ছিল, তারা সব দেবাশিস কুমার প্রিন্টেড লেখা টেখা সব শার্ট পরে ছবি নিয়ে বসে পড়েছেন। এত তাড়াতাড়ি শার্ট টার্ট কী করে প্রিন্ট করে নিয়ে চলে এলেন ওনারা কে জানে, নাকি আগে থেকে সব রেডি ছিল যে এরকম কিছু একটা হয়, বা ওনারা হয়তো আশঙ্কায় রয়েছেন যে দেবাশিস কুমার অ্যারেস্ট হয়ে যেতে পারেন ভোটের আগে, ফলে আমাদেরকে নামতে হবে, সেই জন্য সব কিছু রেডি করে রাখা হয়েছে কিনা। তো দেখা যাক কি করে সেন্ট্রাল এজেন্সি। আর একটা কথা বলি, এই যে জমি জায়গার ব্যাপারটা বলা হচ্ছে, ডিসপিউটেড ল্যান্ডকে হস্তান্তর করে দিয়ে টাকা পয়সা লুটে নেওয়া, এটা শুধু একা দেবাশিস কুমার এরকম করেছেন, বা যে অভিযোগটা আসছে যদি সত্য হয়, কারণ আরও অনেকের বিরুদ্ধেই কিন্তু এরকম অভিযোগ আছে কলকাতা শহরের সব বড় বড় পদে বসে থাকা। আসলে এই দলটা করছেন, মানে পদে আছেন আর সেখানে সৎভাবে থাকতে পারবেন, এটা তো একটা বিরাট প্রশ্নের না। আরও অনেকের নামে শুনেছি এসব জমি জায়গা, বিতর্কিত জমি জায়গা হস্তান্তর করে দিয়ে রাতারাতি বিরাট পয়সার মালিক হয়ে গেছেন। তো দেখা যাক এখন এই দেবাশিস কুমারের ব্যাপারটা সামনে এসছে, এরপরে আবার কারো নাম আসে কিনা। তো এই হচ্ছে বিষয় দর্শক। ওনাকে মানে ওনার ওখানে তল্লাশি করছে আইটি, আমি সেই জন্য ওনার হলফনামাটা খুঁজে বের করে নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। আপনাদের কি কোনো প্রশ্ন জাগছে? যে প্রশ্ন আমার মনে জাগছে, আপনাদের মনে কি এরকম প্রশ্ন জাগছে? এবং সেখান থেকে কি আপনাদের মনে হচ্ছে যে আইটির তল্লাশির তো যথেষ্ট কারণ আছে, এটা কি আপনাদের মনে হচ্ছে, নাকি আপনাদের কাছে আরও অন্য কোনো খবর আছে? বলবেন আপনারা, যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।